আসসালামু আলাইকুম। শুরু করছি মায়াবতীর ইচ্ছা পর্ব ১৬। লিখেছেন ইসরাত জাহান। ভালোবাসা ব্যক্তির নিজের না হোক, কিন্তু তার সামনে অন্যের হয়ে আছে, এই দৃশ্য দেখা বিষ পান করার সমান অনুভূতি, যেটা এখন বীরের মধ্যে চলছে। বীর বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টি দেখতে থাকে ব্যালকনিতে দাঁড়ানো মায়া ও রাজের সংস্পর্শে থাকা দৃশ্য, যেটা সহ্য করতে পারছে না বীর। রিনিঝিনি শব্দ ভেসে আসছে বীরের কানে। পাশে তাকিয়ে দেখল সালোয়ার কামিজ পরে দুই হাত ভর্তি চুড়ি নিয়ে ওড়নার আঁচল গুটিয়ে দাঁড়িয়ে আছে যারা। ভ্রু কুঁচকে এলো বীরের। এই মেয়ে আবার কি হলো? সে কি করছে বুঝতে পারল না বীর। যারা বীরের দিকে তাকিয়ে বলে, আমাকে কেমন লাগছে হ্যান্ডসাম? নাইস। শুধু নাইস? আচ্ছা যাই হোক, আমার সাথে ঘুরতে যাবে? কোথায়? শপিং মলে। হিয়া আর রুদ্র যাচ্ছে বইমেলায়, তুমি আমার সাথে থাকবে? আমার সময় নেই। সময় করে নিতে হয় মিস্টার, আসুন তো। বলেই বীরের হাত ধরে টান দেয় যারা। এই দৃশ্য চোখ থেকে এড়োল না সোনালির। রাগে ফেটে পড়ছে সে। এই যারা বীরের জন্য এত চেষ্টা কেন করছে? তার তো রাজের জন্য চেষ্টা করতে হবে, কিন্তু রাজের বেলায় যত কুবুদ্ধি শিখিয়ে দেওয়া লাগতো, আর বীরের সাথে নিজে থেকে আপন মনে চলছে যারা। বইমেলা থেকে বই কিনে সবাই চলে যায় বাণিজ্য মেলায়। সেখানে বীর ও যারা এসেছে। শপিং শেষ তাদের। যারাই জোর করে এনেছে বীরকে। আশেপাশে বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। যারা বীরের হাত ধরে টানতে 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 নিয়ে যায়। বীর বিরক্ত হলেও কিছু বলে না। শুধুমাত্র রুদ্রের কাজিন সেই খাতিরে যারা ও বীর মিলে ঢুকেছে টেডি বিয়ার এর দোকানে। বিভিন্ন ধরনের পুতুল আছে সেখানে। যারা একটি পুতুল দেখিয়ে বীরকে বলে, এটা সুন্দর না? হুম। তাহলে আমাকে কিনে দাও। ওকে। আমাকে আরও কিছু কিনে দিতে হবে কিন্তু মিস্টার। ওকে। আচ্ছা, এই ওকে ছাড়া কিছু বলতে পারো না? আমি একাই বকবক করে যাচ্ছি। বীর কোনো উত্তর দেয় না। যারা কয়েকটা পুতুল নিয়ে বীরের হাতে ধরে চলে যায় অন্য স্টলে। একটা স্টলের সামনে এসে থেমে যায় যারা। ওখানে ছোট ছোট ডিজাইন করা কাঠের আয়না আছে। স্পষ্ট দেখা যায় বীর আর যারাকে। যারা সেদিকে তাকিয়ে বলে, বীর আর যারার নামের কম্বিনেশন কি আসে জানো? কি? বীর যারা। সুন্দর না নামটা? বীর এড়িয়ে গেল যারার কথাটি। যারার মুখে হাসি ফুটে আছে। রাজকে যাওয়ার আকাঙ্ক্ষা থাকলেও কখনো রাজকে পেতে মন থেকে চেষ্টা করেনি যারা, যেটা বীরকে পেতে চেষ্টা করছে। যারার কাছে ভালো লাগছে বীরের আশেপাশে থাকতে। এখন তার মনে হচ্ছে রাজ তার একটা উদ্দেশ্য ছিল, কিন্তু বীর তার ভালোবাসা হয়ে গেছে। মায়া ও রাজ এসেছে কিছু কসমেটিক্স এর স্টলে, যেখানে রাশি রাশি চুড়ি দেখা যাচ্ছে। ভিন্ন রঙের কাচের চুড়ি, রেশমি চুড়ি আছে সেখানে। রাজ কিছু চুড়ি নিয়ে মায়ার হাতে পরিয়ে দিয়ে বলে, আমার মায়াবতীকে সব কিছুতে মানায়। এই যে চুড়িগুলো কি সুন্দর হাতের সাথে মিশিয়ে গেছে। মায়া হেসে দেয়। তারপর বিভিন্ন লিপস্টিক নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে লিপস্টিক ঠোঁটে দিয়ে দেখতে থাকে। কোনটাকে তাকে মানাবে এটাই দেখছে মায়া। রাজমায়ার এমন কর্মকাণ্ড দেখে আশেপাশে তাকালো। আজ মন্ত্রীর বাড়ির লোকজন আসবে বলে আশেপাশে গার্ড দিয়ে রাখা, কিন্তু দোকানে তো সেলসম্যান আছে, তারা তো দেখছে মায়াকে। মায়া লিপস্টিক ঠোঁটে দিয়ে ঠোঁট দুটো পাউট করে দেখতে থাকে। ইচ্ছা করেই এমন করছে সে, রাজকে জেলাস করার জন্য মায়ের এই চেষ্টা। রাজ সবার দিকে তাকিয়ে মায়ের কাছে আসে। পকেট থেকে রুমাল বের করে মায়ের ঠোঁট মুছে দেয়। পাশে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে রক্ত চোখে তাকিয়ে বলে, আমার বউয়ের ঠোঁটের দিকে তোমার নজর আমার কাছে বিষের মতো। তোমাকে তো ভুগতে হবে ছেলে। বলে স্টলে থাকা পারফিউম নিয়ে ছেলেটির চোখে ছিটিয়ে দেয়। বেচারা সেলসম্যান, সে তো অপেক্ষায় ছিল মায়া কখন তাকে লিপস্টিক চয়েস করে দিয়ে বলবে এটা প্যাক করুন। সেই আশায় মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। রাজের দিকে তাকিয়ে বলে, কোনো দোষ ছাড়াই ওকে এভাবে অ্যাটাক করলেন কেন? আমার বইয়ের ঠোঁট আমার জন্য রেজিস্ট্রি করে নিয়েছি। এই ঠোঁট এখন একান্তই আমার সম্পদ, যেটাতে রাজত্ব করব একমাত্র আমি। আপনি পাগল মন্ত্রীমশাই। মায়াবতীর প্রেমে আমি পাগল। বলে মায়াকে টান দিয়ে নিয়ে যায় অন্যদিকে। স্টলের পিছনে নিয়ে সে দেওয়ালের সাথে চেপে ধরে মায়াকে। ভ্রু কুঁচকে মায়া বলে, কি হয়েছে? একটু প্রেম করতে চাই বউ। ধুর,
বউ আমার কিছু বুঝে না, আমাকে যা করার করতে হবে। বলেই রাজ তার উষ্ট্র দিয়ে মায়ার মুখের বাকি লিপস্টিক মুছে নিল। কিছুক্ষণ পর রাজ দূরে সরে যেয়ে বলে, একদম লিপস্টিক দিবে না তো। এই লিপস্টিকের রং দেখলে আক্রমণ করতে মন চায় ঠিকই, কিন্তু স্বাদ খুবই বাজে। আমার পাগলা বর, চলুন। বলেই রাজের হাত ধরে ঘুরতে থাকে মায়া। হিয়া ঘর সাজানোর জিনিস দেখতে এসেছে। লাইব্রেরির বিভিন্ন জায়গায় ফুলদানি আর কাগজের ফুল দিয়ে সাজানো, তাই। এছাড়া দেয়ালের কিছু স্টিকার লাগাবে। রুদ্র তার সাথে সাথেই আছে। বিরক্ত হয়ে হিয়া এবার বলে, আমার পিছু পিছু এইভাবে কেন এসেছেন রুদ্র ভাই? তোকে দেখে রাখার জন্য। লোকে কি ভাবছে বুঝতে পারছেন আপনি? এভাবে কাছে কাছে আসবেন না, বিরক্ত হচ্ছি আমি। লোকের খাই না পড়ি, তুই চুপ করে তোর কাজ কর, আর আমি আমার কাজ করছি। হিয়ার কথা বাড়ায় না। এই রুদ্রকে এখন সে সহ্য করতে পারছে না। মেয়েবাজ নষ্ট পুরুষ একটা, যেখানে সেখানে মেয়েবাজি করে। তার মেয়ের অভাব থাকলে তখন হিয়ার পিছনে লেগে থাকে। এটা ভেবেই হিয়ার রেগে ফেটে যাচ্ছে। মনে মনে সিদ্ধান্ত নেয় থাকবেই না এখানে, এখন থেকে অনেক দূরে চলে যাবে। ভার্সিটির নাম করে একটু দূরে কোথাও যাবে সে, কিন্তু এই রুদ্রর আশেপাশে থাকবে না। অফিসের কাজ শেষ করে মাত্র বসেছে তারেক, একজন লোক এসে তারেকের হাতে টিফিন বক্স আর একটা চিঠি দিল। তারেক হাতে নিতেই লোকটি চলে যায়। চিঠি খুলে তারেক পড়তে থাকে। ডিয়ার ব্ল্যাক ডায়মন্ড, কাল রাতে আমি অনেক অভিমান করেছি। জানি এই অভিমান তুমি ভাঙতে আসবে না। ইনফ্যাক্ট এই অভিমানের মূল্য তোমার কাছে শূন্য, এতে আমার আফসোস নেই। তুমি আমার অভিমান নাই ভাঙালে আমি তো তোমার টেক কেয়ার করতেই পারি। তুমি যে আমার হবু বাবুর আব্বু হবে, কবে বিয়ে করে বাবু গিফট করবে বলো তো? অপেক্ষায় আছি আমি। সে যাই হোক, এখন বাবুদের রাখি সাইডে। তোমার জন্য রাতের খাবার নিয়ে এসেছি। এখন তোমার সামনে আসছি না ইচ্ছা করে, যদিও তুমি জানো আমি কে। কিন্তু যতদিন না তুমি আমাকে একসেপ্ট করবে, আমি আসবো না তোমার কাছে। রাতের খাবার খেয়ে বলবে কিন্তু কেমন হয়েছে। আর হ্যাঁ, টিফিন বাটি কাল নিতে আসবো, তাই ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে রাখবে। ইতি তোমার হবু বাবুদের আম্মু মিলি। তারেক চিঠি পড়ে কোনো রিয়েক্ট করলো না। খাবারগুলো বের করে একটু গালে দিল। প্রথম গাল নিতেই থু মেরে ফেলে দিল খাবার, লবণে ভরপুর। তারেক আর খেতে পারল না। এই সব খাবার এখন ফেলে দিতে হবে, কিন্তু মেয়েটা তার জন্য কষ্ট করে রান্না করেছে, এটাই তো অনেক। গভীর রাত, সবাই ঘুমে বিভোর। রাজের বক্ষে মাথা রেখে মায়া আরাম করে শুয়ে আছে। রাজ আছে গভীর নিদ্রায়, কিন্তু মায়া চোখ মেলে ভাবছে কিভাবে কি করবে। হঠাৎ মায়ার কল আসে। মায়া চোখ মেলে রিসিভ করে কল। ওপাশ থেকে বীর বলে, মিরপুরের 11 নম্বর গলির ভিতরে 3 নম্বর বাড়ির 7 নম্বর ফ্লোরটা তোমার জন্য কতটা স্পেশাল জানেমান। মায়া ভয় পেল এখন। এখানে তো তার মা আছে। রাজের দিকে তাকিয়ে দেখে সে গভীর ঘুমে মগ্ন। বেলকনিতে এসে মায়া বলে, আমার মায়ের কিছু করবেন না আপনি। তুমি আমার না হলে কারো হতে পারবে না। তুমি আমার হয়ে যাও, আমি তোমাকেও আন্টিকে নিয়ে সুখী পরিবার হব। শুধু আমার হয়ে এসো। কি করতে হবে আমাকে? ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে দেখো একটি পেপার, তোমার আর রাজের ডিভোর্সের পেপার। আমি রেডি করে রেখেছি। আজকে সকালে তোমাকে ওষুধ দেওয়ার সময় রেখেছিলাম। ওটাতে সই করে আমার কাছে চলে আসো। মায়া কোনো দ্বিমত করে না। এখন তার মা তার কলিজা বিপদে আছে, তাই বীরকে বলে কোথায় আসতে হবে অ্যাড্রেস টেক্সট করে দিন, আমি সই করে আসছি। বলি কল কেটে দেয় মায়া। রুমের ভিতরে এসে রাজের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে। ঘুমতো রাজের দিকে এগিয়ে এসে বলে, আপনাকে আমার চিরতরে পাওয়া হলো না মন্ত্রীমশাই, তবে এই মায়া আপনার নয় তো আর কারো নয়। বলে আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে মায়া। ড্রয়ার খুলে ডিভোর্স পেপার হাতে নিয়ে তাতে সই করে দেয় মায়া। হাত কাঁপছে তার, কিন্তু মাকে জীবিত পেতে এই কাজটা জরুরি। পেপারে সই করে একটি ছবি তুলে বীরকে পাঠালো। মেসেজে এই পিক চেয়েছিল বীর। মায়া আবার রাজের দিকে তাকিয়ে বলে, হয়তো আমি আজ জীবিত অবস্থায় ফিরে আসবো না, হয়তো বা আমি সবার স্মৃতিতে থেকে যাব, কিন্তু আমি অন্যের হাতে হতে পারবো না। এই মায়ার সর্বস্ব জুড়ে একমাত্র স্বামী রাজের বসবাস। এখানে তৃতীয় ব্যক্তির স্থান আমি দেইনি আর দিব না। জীবিত ফিরলে আবারও আপনার জন্য ফিরব।
না হলে এই মায়ের জীবনে পথ আজকেই থমকে যাবে। চোখের পানি মুছে বের হয়ে যায় মায়া, তারেককে কল করে আসতে বলে। মায়া বের হতে চোখের পলক মেলে তাকিয়ে ডেবিল হাসি দেয় রাজ। শোয়া থেকে উঠে বসে 2 হাত এক করে টান টান করে অলসতাকে দূর করলো। আঙ্গুলগুলো ফুটিয়ে মাথা 2 দিকে হেলিয়ে নেয়, তারপর বলে, খেলা তো এখন শুরু হলো মায়াবতী। বলি ড্রেসিং টেবিলের সামনে আসে রাজ, রক্ত চোখে ডিভোর্স পেপারটা মুড়িয়ে পকেটে ঢুকিয়ে নেয়। ড্রয়ার থেকে গুলি নিয়ে পিছনের পকেটে রেখে বলে, প্রতারকদের স্থান এই শাহামের রাজ কখনই তার নিকটে রাখে না। সে যতই রাজের কাছে কেউ হোক বা অতি প্রিয়ই হোক, তোমার এই খেলার দে অ্যান্ড হবে আজ। বলে রাজ বেরিয়ে যায় মায়ের পিছনে। মায়ের লোকেশন ট্র্যাক করে রেখেছে রাজ অনেক আগে থেকে, কারণ রাজের দৃষ্টি বাইরে যায়নি কিছুই। গাড়ি চালাতে চালাতে রাজ কল্পনা করে 2 দিন আগের কথা। বীর যখন গান গাইতে গাইতে সবার দিকে এগিয়ে আসে, মায়া তখন পিছিয়ে যেতে থাকে, আর ঠিক সেই দৃশ্য নজরে আসে রাজের। রাজ সোজা তাকিয়ে থাকলেও পাশ থেকে মায়ার পিছিয়ে যাওয়া উপলব্ধি করে। বীর হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে নিলে মায়ার ভিতরে ভীতুভাব রাজের নজর এড়ায়নি। বীরের চোখে মায়ার জন্য এক আলাদা অনুভূতি দেখতে পারে রাজ। বীর যখন কথা বলে তার চোখ থাকে মায়ার দিকে, এটা রাজ প্রতিবার লক্ষ্য করে রেখেছে। রাজ বুঝতে পারে এদের মধ্যে কোনো এক রহস্য আছে, যেটা জানতে রাজ বীরকে ছাড় দিয়ে রেখেছিল। বীর সেদিন গ্যারেজের কাছে এসে মায়ার সাথে কথা বলছিল, এটা রাজ তার বেলকনি থেকে দেখতে পায়। হাত মুষ্টিবদ্ধ করে তাকিয়ে থাকে ওদের দিকে। রাজের মাথা কাজ করা বন্ধ করে দেয়। মনে চায় এখনই সে যাবে আর বীরকে এখানেই শেষ করে দিবে। কিন্তু বীর তার মামার একমাত্র ছেলে। রাজ আর বীর একসাথে পড়াশোনা করেছে, একসাথে ঘুমিয়েছে, একসাথে অনেক খুনসুটি করেছে, যার কারণে রাজ আসল সত্যটা জানতে অপেক্ষা করে। রাজ তার ঘরে সিসি ক্যামেরা সেট করে রেখেছে। বীর যে তার ঘরে আসতে পারে এটা সে শিওর, কারণ বীরের নজর মায়াকে একা পাওয়া, যেটা বীরের দৃষ্টিভঙ্গিতে প্রকাশ পায়। সেদিন সিসি ক্যামেরার জন্য ঘরের ভিতরের দৃশ্য দেখতে থাকে রাজ, জানতে পারে অনেক কিছুই। সূর্যের আলো চারিদিকে ছড়িয়ে পড়েছে, সেই সাথে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে বীরের। মায়াকে যে জায়গার অ্যাড্রেস দিয়েছিল সেই জায়গাটি রাজের বাড়ি থেকে বেশ দূরে, প্রায় 1-1.5 ঘন্টা সময় লাগে। উঁচু নিরিবিলি পরিবেশ, আশেপাশে নেই কোনো ঘরবাড়ি। কিছুটা দূরেই অবস্থিত একটি বড় খাদ। এখানে থেকে পড়ে গেলে খুঁজে পাওয়া যাবে না কাউকে, এমন এক পরিবেশে একটি ছোট বাড়ি বানিয়েছিল বীর মায়াকে সারপ্রাইজ দেওয়ার জন্য। ভেবেছিল মায়া আর সে এখানে সংসার পাতাবে। এখন খাদের উপর দাঁড়িয়ে মায়ার জন্য অপেক্ষা করছে বীর। বাড়ির ভিতরে একটি ঘরে শুইয়ে রাখা হয়েছে শাহানা পারভিনকে, সাথে নার্সটিও আছে। এক ধ্যানে বসে অপেক্ষা করছে বীর। সারা রাত ঘুম হয়নি তার, চোখ মুখ শুকিয়ে গেছে, চোখ লাল হয়ে আছে। অপেক্ষায় আছে মায়া আসবে আর তাকে বিয়ে করবে, তার হয়ে যাবে মায়া। বীরের অপেক্ষার মাঝে শো করে চলে এলো একটি গাড়ি। বীর বুঝতে পারলো কে এসেছে, মুখে তার ফুটে উঠল বিজয়ের হাসি। আজকে সে তার জানেমানকে আপন করে পাবে। গাড়ি থেকে বের হয় মায়া, দৌড়ে আসতে থাকে বীরের দিকে। বীরের কাছে এসে মায়া বলে, আমার মা কোথায় মিস্টার খান? রিল্যাক্স জানেমান, তোমার মা মানে আমার শাশুড়ি মা। ওনার কোনো ক্ষতি আমি করিনি, একদম সুস্থ আছেন উনি। চলো, বিয়ে করতে হবে আমাদের। আমি আগে আমার মাকে দেখতে চাই। ওকে বলে ঘরের দিকে হাঁটা দিল বীর। মায়া পিছু নিল বীরের। ঘরের ভিতর ঢুকে মায়া ওর মাকে দেখে শান্তি পেল। বীর মায়ার হাতে একটি প্যাকেট দিয়ে বলে, এই লাল শাড়ি পরে রেডি হও জানেমান, বিয়ের সময় হয়ে এসেছে তো। মায়া কোনো কথা না বলে শাড়ি নিয়ে চলে যায় ওয়াশরুমের দিকে, সাজাতে থাকে নিজেকে। মায়ের এখন একটাই উদ্দেশ্য, বীরকে ব্যস্ত রাখা। বীর তার দিকে মগ্ন থাকলে শাহানা পারভিনকে সরিয়ে নিয়ে যেতে পারবে তারেক। সকাল সকাল নিজেকে গোলাপি রঙের শাড়িতে সাজিয়ে তুলেছে যারা। ইউটিউবে দেখে সুন্দর করে খোপা করেছে, সেই খোপায় দিয়েছে বেলি ফুলের গাজরা। এই সব কিছু কাল বীরকে পাশে রেখে কিনেছিল সে। আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখছে আর ভাবছে পাশে বীর আছে। একটু পর বীর আসবে ব্রেকফাস্ট করতে কালকের মতো, তাই তো এখন বীরকে দেখাতে সাজতে বসেছে সে।
এত সকাল করে কখনো ঘুম ভাঙেনি যারার। আজ নিজে থেকে উঠেছে বীরের প্রেমে পড়ে সে নিজেকে এতটা পরিবর্তন করেছে। এখন ভাবছে এই বীর আগে কেন এলো না তার জীবনে। আগে আসলে হয়তো রাজের সাথে এসব ড্রামা করতো না, নিজের আসল ভালোবাসা আগেই উপলব্ধি করতে পারতো। এত সকাল সকাল কার জন্য সেজেছো তুমি? এই বীরের জন্য বুঝি? সোনালির কথায় ভাবনার জগৎ থেকে বের হলো যারা। ঘুরে তাকালো সোনালির দিকে, মুখে হাসি ফুটিয়ে বলে, আমাকে মানাবে তো বীরের সাথে? জানো খালামণি, আমি ভেবেছি আমাদের দুজনের নামে কিন্তু বেশ জুটি হয়। বীর আর যারা মিলে হয় বীর যারা। শাহরুখ খান আর প্রীতি জিন্তার মতো, তাই না বলো? বৃদ্রূপের হাসি ফুটে সোনালি বলে, তোমার বীর তো তোমার না যারা। কেন? কারণ বীর তোমাকে না, মায়াকে ভালোবাসে, মায়ের হয়েই থাকতে চায় সে। আর এখন বীর কোথায় জানো? কোথায়? মায়াকে বিয়ে করতে গেছে। কিন্তু বেবি তো ওকে ভালোবাসে, আর মায়া নিজেও বেবিকে ট্রু লাভ করে, তাহলে কেন? সে অনেক কথা আছে, কিন্তু আসল কথা হলো বীর মায়াকে পেতে এসেছে। শুধু তাই না, এখন ওরা দুজন একসাথে, আর ওদের দুজনকে শেষ করতে কে গেছে জানো? কে? শাহামির রাজ নিজে শেষ করবে বীর আর মায়াকে। হোয়াট? না না, এটা হতে পারে না। আমি বীরকে ভালোবাসি, ওর জন্য আমি নিজেকে পাল্টে নিয়েছি খালামণি। আমাকে যেতে হবে। কোথায় যাবে? বীরের কাছে। ওর ওর কিছু হতে দেব না আমি। পাবে কোথায় ওকে? প্লিজ খালামণি, বলে দাও ওরা কোথায়। কান্না করতে করতে বলে যারা। আজ যারার কণ্ঠে ন্যাকা কান্না নেই, বীরের জন্য সে আজ বাস্তবে কান্না করছে। সোনালি বলে দিল অ্যাড্রেস, সাথে বলে, তুমি দেরি করছো যারা, তুমি যেতে যেতে বীর আর মায়া শেষ। তাই তুমি নিজের চোখের শেষ দেখা না হয় দেখেই আসলে যাও। যারা কোনো কথা না বলে চোখের পানি মুছতে মুছতে দৌড় দেয় বীরের কাছে যাওয়ার জন্য। এতগুলো বছর সে কারো লাটাই হয়েছিল, তাকে যেটা বুঝিয়ে দেওয়া হতো সে তাই করত। আজ সে বাস্তবে ফিরেছে, ভালোবাসা বুঝতে শিখেছে। রাজকে পেতে যা যা করতো ওগুলো তাকে শিখিয়ে দেওয়া হতো, কিন্তু বীরকে পেতে যা যা করা লাগে এগুলো তাকে শিখিয়ে দিতে হয় না। কোনো রকমে দৌড়ে গ্যারেজ থেকে গাড়ি নিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে থাকে যারা। মনে মনে প্রার্থনা করে, আল্লাহ বীরের কিছু করো না, আমি ওকে নিয়ে বহুদূর চলে যাব, আর কোনো অসৎ কাজ করব না। বীর আর আমি একসাথে বীর যারা হয়ে সৎ পথে চলবো। দেখে রাখো আমার বীরকে। চোখ ঝাপসা হয়ে এসেছে যারার, তারপরও সে দ্রুত গাড়ি গতির চালাতে থাকে। তাকে তার বীরকে বাঁচাতে হবে। বীরকে আজ সে তার মনের কথা বলতে চায়। সে এতদিন যতই খারাপ থাকুক ভালোবাসার টানে ভালো হতে চায় সে নিজেও তো এই ভালোবাসা নিয়ে ভালো পথে থাকার সুযোগ ডিজার্ভ করে। লাল শাড়ির সাথে কিছু গহনা পরে নিল মায়া। ছেড়ে দেওয়া চুল, কপালে একটি টিকলি, গলায় একটি হার, আর কানে ছোট ছোট হারের সাথে মিলিয়ে দুল। ব্যাস, এতেই যেন মায়াবতীর রূপ ধারণ করেছে মায়া। বাইরে বেরিয়ে আসার সাথে সাথে মায়ের দিকে চোখ যায় বীরের। বীর ঘোর লাগা দৃষ্টি তাকিয়ে আছে মায়ার দিকে। মায়াও আজ তাকিয়ে আছে বীরের চোখের দিকে। এক পা দু পা করে মুখে হাসি ফুটিয়ে বীরের দিকে এগিয়ে যায় মায়া। বীরের কাছে এসে বীরের চোখে চোখ রেখে হাস্যজ্জ্বল মুখ করে রাখে মায়া। বীরের আর কি লাগে? সে তো চায় মায়া তার সামনে থাকুক, এভাবেই হাসি খুশি থাকুক। আর কিছু বীর চায় না। মায়া বলে, কাজী কোথায় মিস্টার খান? বীর আঙ্গুল উঁচিয়ে দেখিয়ে দেয়, অন্য এক রুমে আছে কাজী। মায়া বীরকে নিয়ে সেদিকে যায়। এটাই সুযোগ। এই সুযোগে তারেক ঢুকে পড়ে রুমে। বীরের বডিগার্ডগুলো স্প্রে দিয়ে অজ্ঞান করে দিল। তারপর তারেক আর দুইজন লোক মিলে শাহানা পারভিনকে নিয়ে গাড়িতে উঠে পড়ে। মায়ের কানে ব্লুটুথ আছে। তারেক তার কাজ কমপ্লিট করে মায়াকে বলে, আমাদের কাজ কমপ্লিট ম্যাম, এখন আপনি আপনার অ্যাকশন শুরু করে দিন। মায়া ডেবিল হাসি দিল, বীরের দিকে তাকিয়ে বলে, বেকার কাজে ডাকা। বীর ভ্রু কুঁচকে বলে, মানে? বিয়ে তো হচ্ছে না। মজা করো না জানেমান, এখনই আমাদের বিয়ে হবে। তোমার আর আমার বিয়ে, না হলে তোমার মা। আর কিছু বলার আগে মায়া বলে, কোথায় আমার মা, দেখান তো। বীর গেল শাহানা পারভিনকে আটকে রাখা রুমে। দেখতে পেল শাহানা পারভিনকে রুমে নেই। মায়া ডেবিল হাসি ফুটিয়ে রেখেছে। বীর এবার মায়ের কাছে এসে বলে,
সে তুমি যেভাবে আন্টিকে বাঁচিয়ে নাও, বিয়ে তোমার আমাকেই করতে হবে। জোর করে কখনো ভালোবাসা যায় না, অ্যাটলিস্ট এই মায়ার সাথে কখনোই না। আমি যাচ্ছি আমার মন্ত্রী মশাইয়ের কাছে, বলেই যেতে নেয় মায়া। হো হো করে হেসে দেয় বীর। মায়া ঘুরে তাকায় তার দিকে, বলে, এভাবে পাগলের মতো হাসার মানে কি? তোমার প্রেমে পাগল হয়েছি আমি, অ্যাকশন তো দেখাতেই হয়। যাই হোক, তোমাকে আর তোমার মন্ত্রী মশাইয়ের কাছে যেতে হবে না, সে নিজেই আসছে। কি বলতে চান আপনি? ওহ জানেমান, তুমি জানো না তোমার ঘরে ক্যামেরা সেট করে রাখা, যেখানে তোমার দিকে নজর থাকে শাহামির রাজের। আমার ছোট এক নাটকে তোমার আর রাজের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি শুরু, আর শুধু তাই না, ডিভোর্স পেপার তো আছেই। মায়া তাকিয়ে আছে বীরের দিকে। বীর হাসতে থাকে। হাসি থামিয়ে বীর বলে, তোমার ঘরে বসে ওই খুনের কথাগুলো কেন বলেছিলাম জানো? কারণ আমি ক্যামেরা দেখে ফেলেছিলাম। সো সরি জানেমান, আমি ইচ্ছা করেই এটা করেছি। ডিভোর্স পেপার তোমার পার্সোনাল ডয়ারে রেখে দিয়েছিলাম তো, এই জন্যই। তোমার মন্ত্রীমশাই তোমার অর্ধ সত্যিটা জেনে তোমাকে ঘৃণা করবে, আর এদিকে তুমি আন্টির জন্য বাধ্য হয়ে সই করবে আর ফিরে আসবে আমার কাছে। আজ তুমি আমার না হলেও ওই রাজের হতে পারবে না। কথাগুলো বলেই মায়ের দিকে এগিয়ে আসে বীর। হাঁটু গেড়ে মায়ের কাছে বসে নরম সুরে আবেদন করে, আমার হয়ে যাও জানেমান। দেখো, তোমার জন্য এই মহল বানিয়েছি। তুমি তো সাধারণ জীবন চাও, এই জীবনটা তুমি পাবে। আর ওদিকে শাস্তি পাবে মোহন সর্দার। আমি নিজে তাকে শাস্তি দিব, দেখিয়ে দিব তার মেয়ে আর বউ কতটা সুখে। আর সে সব কিছু পেয়েও আজ অসুখী। শুধু আমার হয়ে যাও। মায়া পিছিয়ে যায়, তারপর বলে, আমার জীবন নিয়ে নিন, কিন্তু মন্ত্রীমশাই ব্যতীত অন্য কারো হতে বলবেন না। আমি পারবো না আপনার হতে। বারবার বলছি আমার থেকে দূরে থাকুন, আপনার জীবনে অন্য কাউকে আনুন। আপনিতে আমি আমার সুখ পাই না মিস্টার খান। মায়ার শেষ কথাটি যেন তীরের মতো আঘাত করল বীরের বুকে। চোখ থেকে এক ফোঁটা পানি বের হলো তার। মুখে ফুটে ওঠে অসহায়ত্ব হাসি। মায়ের দিকে করুণ চোখে তাকিয়ে বলে, আমার দোষটা কোথায় বলো তো, বলতে পারো? তোমাকে অতিরিক্ত ভালোবাসায়, নাকি তোমাকে অতিরিক্ত চাওয়ায়? ভালোবাসা আটকে রাখা যায় না, কিন্তু চাওয়া পাওয়াগুলো আটকে রাখা যায়। এই আপনি একতরফা ভালোবেসেছেন, যেটা আপনি হাজার চাইলেও ব্যর্থ। মায়ের মুখের এমন কথা শুনে বীর এবার মায়ের পা ধরে বসে পড়ে অনুনয় করে বলে, সারাটা জীবন আমার স্থান তোমার পায়ের নিচে রেখে দিও, তবুও আমার হয়ে থাকো। ভালোবাসতে না পারো, অন্তত ভালোবাসার মানুষ হয়ে পাশে থেকে সুখ দিও। এতটুকু কি চাইতে পারি না? আপনি যার থেকে ভালোবাসা চান সেও যে অন্যের ভালোবাসা পেতে চায়। আপনার কাছে থাকলে আমি ভালো থাকবো না। আমার সুখ, আমার ভালো থাকা আমার মন্ত্রী মশাই, আপনি না। তবে এটাই তোমার শেষ কথা? হ্যাঁ, আপনি যত চেষ্টাই করুন না কেন, আমি আমার মন্ত্রীমশাইয়ের হয়ে থাকব। তোমার মন্ত্রীমশাই সবসময় তোমার হয়ে থাকবে মায়াবতী। পিছনে থেকে রাজের কণ্ঠ শুনে ঘুরে তাকালো মায়া। রাজকে দেখে খুশি হলো মায়া। রাজ মিষ্টি হেসে তার দুই হাত দুই দিকে মেলে দিয়ে বলে, আমার বক্ষে তোমাকে স্বাগত মায়াবতী। মায়াও খুশি হয়ে দৌড় দেয় রাজের দিকে। শাড়ির কুচি উঁচু করে দৌড়ে যায় রাজের দিকে। রাজকে ঝাপটে জড়িয়ে ধরে মায়া বলে, আমার মন্ত্রীমশাই, বলে রাজের কপালে গালে মুখে ভালোবাসার পরশ দিতে থাকে মায়া। মুখে দুষ্ট হাসি ঝুলিয়ে রাজ বলে, এভাবে আমার ইজ্জত হরণ করে দাও কেন বলো তো? জনগণ কি মেনে নিবে এমন মন্ত্রীমশাইকে, যে তার বউ দ্বারা অপহরণ হয়? মায়া হেসে দেয়, বলে, জনগণ মানতে বাধ্য। বর তার বউ দ্বারা অপহরণ হচ্ছে, এতে জনগণের কি? আমি আমার বরকে ইচ্ছে মতো ভালোবাসবো। বীর অসহায় চোখে দেখতে থাকে রাজ ও মায়ার এই প্রেমের নিবেদন। তার সহ্য ক্ষমতার বাইরে এই ভালোবাসা। সে তো মায়াকে ভালোবাসে, কিন্তু তার মায়া ভালোবাসে অন্য কাউকে। বীর অনুভব করতে থাকলো তার ভালোবাসা একতরফা। এই ভালোবাসার কোনো মূল্য দুনিয়ায় তাকে দিবে না। এই পৃথিবী তার ভালোবাসাকে ব্যর্থ করে দিল। বুকের ভিতরে আলাদা ব্যথা অনুভব করছে সে। নিজের জানেমানকে অন্য ব্যক্তির সাথে সুখে থাকতে দেখে চোখ জ্বলে উঠছে বীরের। বীরের ঠোঁট দুটো আপনা আপনি প্রসারিত হতে থাকে।
রাজ এতক্ষণ মায়ের দিকে তাকিয়েছিল, এবার রক্ত চোখে তাকালো বীরের দিকে। বলে, ভাই বলে ছাড় দিয়েছিলাম, কিন্তু তুই তো ভাই হওয়ার যোগ্য নেই রে। আমার বউয়ের দিকে নজর দিতে হলো তোর। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছে বীর বলে, ভালোবাসা বলে কয়ে আসে না। আর কি বলতো, কারো জীবনের তৃতীয় ব্যক্তি হয়ে আসলেও ভালোবাসাটা কিন্তু মন থেকেই থাকে। আমার ভালোবাসা অপবিত্র ছিল না। সারা পৃথিবী এই ভালোবাসাকে অপবিত্র বললেও আমি জানি আমার মন থেকে এটা ছিল পবিত্র। কথাগুলো বলে পকেট থেকে গুলি বের করে বীর। বীরের হাতে গুলি দেখে রাজের সামনে এসে দাঁড়ায় মায়া। রাজকে নিজের পিছনে ঢেকে রাখা মতো করে দাঁড়িয়ে থাকে মায়া। বীর সেদিকে তাকিয়ে থাকে। মায়ার মুখে এখন নেই কোনো হাসির ঝলক, আতঙ্কে আছে মায়া। রাজকে মেরে ফেললে সর্বস্ব হারাবে এমন ভয় দেখা যাচ্ছে মায়ার চোখে মুখে। বীর হালকা হেসে, ভয় নেই জানেমান, ভালোবাসার অনুভূতি আমি বুঝি। বুকের এই জায়গাটায় স্থান দিয়েছি আমি তোমাকে। তোমার মুখের হাসি দেখতে চেয়েছি, সেই হাসি কেড়ে নিয়ে নিজের করি কিভাবে বলো। বুকের বাম পাশটা হাত রেখে কথাগুলো বলে বীর। বীরের কথার মাঝে আরও একটি গাড়ি চলে আসে। সবাই তাকায় সেদিকে। গাড়ি থেকে নেমে আসছে গোলাপি শাড়ি পরিহিত নারী। তার দিকে তাকিয়ে থেকেও কোনো প্রতিক্রিয়া নেই বীরের। যারা দূর থেকে দৌড়ে আসছে বীরের দিকে, জোরে জোরে চিল্লিয়ে বলে, বীর, কিছু করো না তুমি, তোমার বন্ধ করো এই যুদ্ধ প্লিজ। যারার দিকে তাকিয়ে রাজ বলে, দেখ ভাই, এখনো সুযোগ আছে। আমি আমার মায়াবতীকে নিয়ে থাকবো, সেটা যেভাবেই হোক। তোর জীবনও আরেকটা অপশন আছে। জোর করে ভালোবাসা নেওয়া থেকে ভালো তোর জন্য যে বেকুল তার সাথে সুখে থাক। বীর হালকা হেসে বলে, জীবন তো একটাই, এই এক জীবনে কতগুলো নারীর প্রতি আসক্ত হওয়া যায় বলতো। বীরের এহেন কথা শুনে মায়া ও রাজ দুজনেই থমকে যায়। বীর আবার বলে, চিন্তা করিস না, তোদের জীবন থেকে সরে যাবে বীর, চিরবিদায় নিবে এখন সে। বলেই গুলি নিজের কপালে চেপে ধরে বীর। এক পা দুই পা পিছিয়ে যেতে থাকে বীর। বলে, এক নারীতে আসক্ত হয়েছি আমি। জীবনে একটাই নারীর আগমন ছিল আমার হৃদয়ে, কিন্তু সেও আজ অন্যের। যাকে ভালোবেসে ঘর বাঁধার সুখ দেখেছি, সে অন্যের সাথে বাঁধে ঘর। তাহলে ভেঙে যাক আজ আমার বেঁধে রাখা ঘর। বারে বারে মন বদলাতে জানে না এই বীর। যাকে ভালোবেসেছি তাকে কি করে ভুলি। ভুলতে পারার ওষুধ যখন পৃথিবীতে নেই, তাহলে চিরবিদায় নিয়েই তাকে ভুলতে হবে। বেঁচে থেকে কখনোই এই ভালোবাসার হার মানবে না। মরে গিয়ে না হয় ভালোবাসার সমাপ্তি করে দেই সব কিছুর। বলেই নিজের কপালে নিজেই শুট করে দেয় বীর। যারা দৌড়ে আসতে নিয়েও থমকে যায়। বীরের এহেন কাজে ব্যালেন্স হারা হয়ে একটি ইটের সাথে ধাক্কা খায় যারা। উল্টে পড়ে মাটিতে শুয়ে পড়ে। তারপর মাথা উঁচু করে তাকিয়ে দেখতে থাকে বীরকে। মুখ থেকে চিল্লিয়ে বলে ওঠে, বীর। দুই হাত ভর করে উঠে দাঁড়ানোর চেষ্টা করে যারা। আজ প্রথম শাড়ি পরেছিল। শখের পুরুষের জন্য শাড়ি পরে তাকে প্রপোজ করতে চেয়েছিল, কিন্তু শখের পুরুষ এখন অন্য নারীতে মত্ত হয়ে নিজেকে শেষ করে দিল। কোনো মতে উঠে ব্যথা পাওয়ার পা নিয়ে ঘোরাতে থাকে যারা। ইটের সাথে ধাক্কা লাগাতে যারার পায়ের আঙ্গুল থেকে রক্ত বের হয়। কোনো রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে আসতে থাকে সে। বীর আস্তে আস্তে নিচে পড়ে যায়। তার কপাল ছিদ্র হয়ে রক্ত পড়তে থাকে। গুলি তার কপালের ভিতরে ঢুকে গেছে। নিচে শুয়ে থেকেও তার চোখ মায়ার দিকে। হাত বাড়িয়ে মায়াকে বলে, তোমাকে না পেলে আরেক অপশন থাকলেও আমার জীবনে একমাত্র তোমার জায়গায় থাকবে। তুমি আমার জীবনে কোনো অপশন ছিলে না জানেমান। এই মৃত্যুর শয্যায় আমি একমাত্র তোমাকে ভালোবেসে মৃত্যু গ্রহণ করলাম। যাওয়ার আগেও আমি তোমাকে কবুল বলে যেতে চাই। যারা বীরের কাছে প্রায় চলে এসেছে, সেদিকে কোনো নজর নেই বীরের। সে মায়ার দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে আপন নাই করলে, বিদায় বেলা আমি তোমাকে আমার আপন করে বিদায় নিলাম। তিন কবুল বলে আমাকে গ্রহণ করে মরতে চাই। কবুল, কবুল, কবুল। এটা আমি তোমার জন্যই নিজের জবান থেকে বের করতে চেয়েছি, তাই তোমার জন্যই বলে গেলাম, ভালোবাসি জানেমান। বলেই বীরের কথা বন্ধ হয়ে গেল। ঠিক তখনই বীরের কাছে এসে হাঁটু গেড়ে বসে যারা। বীরের চোখে
চোখ মেলে আছে, মুখে হাসি ফুটে আছে, কিন্তু নিঃশ্বাস বন্ধ হয়ে আছে। বীরের মাথাটি নিজের দুই হাঁটুর উপরে নিয়ে নেয় যারা। বীরকে বলে, আমি তোমাকে ভালোবাসি বীর। আমি রিয়েলাইজ করেছি যাকে তাকে হুটহাট ভালোবাসা যায় না। জানো হ্যান্ডসাম, আমি তোমার জন্য নিজেকে আজ সাজিয়েছি তোমাকে প্রপোজ করব বলে। তুমি কি মেনে নিবে আমাকে? বীরের মেলে রাখা চোখ যেন দেখছে যারাকে। যারার মনে হয় এখন বীর তার কোলে শুয়ে আছে। মুখের এই হাসি যারা তাকে প্রপোজ করছে তাই। কিন্তু যারা বেচারি বুঝতে পারছে না তার বীর নেই। বুঝতে পারলেও তার ব্রেন কাজ করা বন্ধ করে দিয়েছে। বীর শুধু তাকিয়ে আছে, কোনো কথা বলছে না। যারা বিরক্ত হয়ে বলে, এই হ্যান্ডসাম, কিছু বলো না কেন? শোনো, আমি তোমার সাথে এভাবে সেজেগুজে এই পৃথিবী ঘুরে দেখতে চাই। নিয়ে যাবে কি আমাকে? মৃত এক ব্যক্তির সাথে কথা বলছে যারা। চেয়ে চেয়ে দেখছে মায়া ও রাজ। যারার হুঁশ নেই এখন। বীরের এই মৃত্যু সে মেনে নিতে পারছে না। বীরের উত্তর না পেয়ে যারা এবার বীরকে ঠেলতে থাকে। বলে, এই হ্যান্ডসাম, তুমি কি খালি আমার কথাই শুনবে? কখনো কি উত্তর দিবে না? আমি খালি তোমার সাথে বকবক করতে থাকি, একটু তো মাথা গরম করে আমাকে বকা দিতেও পারো। আমি তোমার বকাগুলো ভালোবেসে গ্রহণ করব। একটু কিছু বলো। আরও ভিন্ন কথা বলতে থাকে যারা। মায়া এবার যারার কাছে আসে। যারার কাঁধে হাত রেখে মায়া যারার মায়ের দিকে তাকিয়ে বলে, লিসেন, আমি আমার হ্যান্ডসামকে নিয়ে দূরে সরে যাব। তোমাকে চিন্তা করতে হবে না। তুমি রাজ বেবিকে নিয়ে থাকো, কেমন? বীর আর আমি মানে এই বীর যারা তোমাদের মাঝে বাধা হয়ে আসবো না। বাধা হয়ে আসার আর কোনো রাস্তা নেই। তোমার বীর মারা গেছে। চিৎকার করে ওঠে যারা। বলে, একদম আমাকে আজে বাজে কথা বলবে না। আমার হ্যান্ডসাম এমন চুপচাপ থাকে। রুডি বয় এমন হয়ে যায় না, জানো না? ওরা কথা কম বলে, কিন্তু তার মানে এমন না যে মারা যায়। মিস্টার খানের মস্তিষ্কের দিকে তাকাও যারা। ওনার জখম দেখো। উনি আর নেই, চিরতরে বিদায় নিয়েছে উনি। যারা এবার তাকালো বীরের দিকে, ভালো করে দেখলো বীরের কপালে রক্ত। শাড়ির আঁচল হাতে নিয়ে রক্তগুলো মুছতে থাকে যারা। রাজকে উদ্দেশ্য করে বলে, ওকে হসপিটালে নিয়ে চলো বেবি, ওর কপাল থেকে রক্ত পড়ছে। এবার রাজ নিজেই যারার কাছে এসে বলে, ও আর নেই, বিদায় নিয়েছে আমাদের থেকে। মুক্ত করে দিয়েছে আমার মায়াবতীকে। কেড়ে নিতে চেয়েও নিতে পারেনি, তাই চিরতরে চলে গেল দুনিয়া থেকে। এগুলো বলো না বেবি, কষ্ট হচ্ছে আমার। আমি ওকে নিয়ে অনেক দূরে চলে যাব। প্রমিস করছি আমি আর আসবো না তোমাদের মাঝে। এই দেখো, আজ আমি নিজে থেকে ওর জন্য সেজেছি। তোমার এই সাজ আজ বৃথা, বলে ওঠে মায়া। থমকে যায় যারা। চোখ থেকে টুপটুপ করে পানি পড়ছে তার। আজ অসহায় অনুভব করছে যারা। এটাই তার ভাগ্য ছিল। নিজের আনা গাড়িতে করে যারা ও বীরের লাশকে নিয়ে যায় মায়া। তারেক শাহানা পারভিনকে নিয়ে অনেক আগেই চলে গেছে। সবাই চলে যাওয়ার পর স্থান ফাঁকা হয়ে যায়। এই জায়গায় এখন দাঁড়িয়ে আছে রাজ ও তার লোকজন। জোরে চিৎকার করে রাজ ডাকলো, পিয়াস। কেরোসিনের বোতল নিয়ে সেখানে হাজির হয় পিয়াস। রাজের দিকে কেরোসিনের বোতল এগিয়ে দিয়ে রাজ হাত বাড়িয়ে নিল। বীরের বানানো এই বাড়িটির চারদিকে কেরোসিন দিতে থাকে রাজ। পকেট থেকে একটি দেয়াশলাই বের করে কঠিন কাঠিতে আগুন জ্বালিয়ে নেয় রাজ। মুখে ডেভিল হাসি ফুটিয়ে বলে, আমার মায়াবতীর জন্য সুখের রাজ্য একমাত্র আমি গড়ে তুলব। কোনো তৃতীয় ব্যক্তির গড়া রাজ্য থাকবে না। বলে বাড়িটির দিকে আগুন জ্বালানো কাঠি ছুঁড়ে মারে। দাও দাও করে জ্বলে ওঠে আগুন। সেদিকে তাকিয়ে বিজয়ের হাসি হাসে রাজ। বলে, আমার জীবন থেকে আমার মায়াবতীকে সরানোর এতটা সোজা নয়। আমি যতটা কঠিন তার থেকেও বেশি কঠিন আমার মায়াবতী। সেই সবাইকে শেষ করে দিল। রাজের পাশে এসে দাঁড়ালো পিয়াস। রাজকে জিজ্ঞাসা করে, এই বীর তো শুধু ম্যামকে ভালোবাসতো, তার মৃত্যুটা কি খুব দরকার ছিল? মায়াবতীর দিকে নজর দিয়েছিল ও। আমার ভালোবাসা একমাত্র আমার। আমার বউয়ের দিকে অন্য পুরুষের নজর বিষের মতো লাগে আমার কাছে। সেখানে আমার বউকে সোজা ও নিয়ে যেতে চেয়েছিল। বিদায় তো ওকে নিতেই হতো। কথাগুলো বলেই দূরে থাকা গাছের দিকে তাকালো রাজ। ওখান থেকে বের হয় হিডেন কিলার, যাকে রাজ রেখেছিল বীরকে খুন করার জন্য। লোকটি কাছে আসতেই পকেট থেকে টাকা বের করে তাকে দিয়ে বলে, যদিও তোমাকে কাজে লাগেনি, কিন্তু তারপরেও তোমাকে উপহারটি দিলাম।
পিয়াসের কাছে ভালো লাগছে না, একজন প্রেমিক পুরুষ তার ভালোবাসাকে না পেয়ে আত্মহত্যা করেছে। এটাতে কষ্ট পাচ্ছে না মায়া ও রাজ, বরং তাদের কাছে মনে হয় এক আপদ গেল। রাজ তাকালো পিয়াসের দিকে, বলে, খুব নিকৃষ্ট মনে হচ্ছে না আমাকে? কিন্তু কি করব বলো, আমার থেকে আমার বউকে আলাদা করতে চেয়েছিল, আর ওর চোখে মায়াবতী ছাড়া আর কারো জন্য আকুতি আমি দেখিনি। মায়াবতীর জীবনে ও এক বিশেষ স্থান থাকলেও মায়াবতী ওকে চায়নি। এদিকে আমিও আমার মায়াবতীকে ভালোবাসি। যেখানে আমিও মায়াবতী একে অপরের জন্য বেকুল, সেখানে তৃতীয় ব্যক্তির স্থান থাকাটা কি মানায়? সম্পর্কে বাধা সৃষ্টি হবে তো। বলেই ডিভোর্সের পেপার পকেট থেকে নিয়ে পড়তে থাকা বাড়ির দিকে ছুঁড়ে মারে, যেটা এখন বেকার। তারপর রাজ বাড়ির দিকে হাঁটতে থাকে। পিয়াস একবার পড়তে থাকা বাড়ির দিকে তাকালো। বীর ছেলেটি খারাপ ছিল না, কিন্তু তার চাওয়া পাওয়া অনৈতিক ছিল। অন্যের বউকে জোর করে বিয়ে করতে চাওয়া তো পাপ। কারো সংসার ভেঙে জোর করে সুখে থাকা যায় না। যে কোনো পুরুষ সহ্য করবে না তার বউকে অন্য কেউ কেড়ে নিলে। এখানে তো স্বয়ং শাহামির রাজের বউ বলে কথা। রাজ গাড়িতে ওঠার পর পিয়াস এসে রাজের পাশে বসে। গাড়িতে হেলান দিয়ে রাজ বলে, ওকে আমি মারতে চাইনি। আমি আর ও যখন একসাথে পড়াশোনা করতাম তখন আমরা ছিলাম বেস্ট ফ্রেন্ড। মামা মামির দিকে তাকিয়ে ওকে ছাড় দিয়েছি, কিন্তু ও মায়াবতীকে আমার থেকে নিয়ে যেতে চায়। দেশে আসার পর যখন মায়াবতীর হারিয়ে ফেলি, হঠাৎ একদিন খোঁজ পাই আমার বউ ওর আস্তানায়। তবে সে সুরক্ষিত আছে ভেবে খুশি হই। ওর ওই আলিশান বাড়িতে আমি আমার গার্ড রেখে দেই। তাছাড়াও একটি ক্যামেরা আমি ওর ড্রয়িং রুমে সেট করেছিলাম। চলে বলে কৌশলে মামা মামিকে বলে ওকে বিদেশে পাঠিয়ে দেই। দেশে যাতে না আসে তাই প্রায়ই কাজের চাপ দেওয়াতাম মামাকে দিয়ে। কিন্তু ও দেশে ফিরলো, আর ফিরলো আমার মায়াবতীকে বিয়ের প্রস্তাব দিল। মানলাম ও জানতো না আমি আর মায়াবতীর স্বামী স্ত্রী, কিন্তু মায়াবতী তো ওকে বলেছিল যে ও স্বামীর রাজের বউ। তখন কেন সরে গেল না? সেও জেদ করলো, তাই তো ওই দিন ওর গাড়ির ব্রেক ফেল করে ওখানে চাবি রেখে দিয়েছিলাম গার্ড দিয়ে। কিন্তু ভুলবশত মায়াবতী গাড়ি চালিয়ে যায়, আর ওই রাতেই আমার সহজ সরল ভাইকে কেউ ড্রাগ দিয়ে দেয়। অতিরিক্ত ড্রাগ শরীরে থাকায় আমার ভাইটা সুযোগ বুঝে এসাইলাম থেকে বের হয়ে যায়। কিন্তু কেউ তো একজন আছে যে এসাইলাম থেকে পালাতে ওকে সাহায্য করেছে। তাই তো সে রাস্তায় নেমে যায় আর মায়াবতীর গাড়ির সাথে পিষে যায়। বলতে না বলতে চোখ বন্ধ করে রাজের ছোট ভাই থাকে নাম তাজ। প্রতিবন্ধী হয়ে জন্ম হয় তার। মায়ারও তখন জন্ম হয় না। মাহমুদ সর্দার ও রোহিণী খুব ভেঙে পড়ে, কিন্তু নিজেদের সন্তান তাই মানুষ করতে থাকে খুশি মনে। এই খুশি সমাজ মানতে নারাজ। নারাজ হওয়ার কারণ আছে। তাজ সাধারণ বাচ্চাদের মতো ছিল না। সে যেখানে যেত সবাই তাকে ভয় পেত। রাজের দাদা দেখতেন তাজকে কেউ সহ্য করতে পারে না। তাজের ভবিষ্যৎ অন্ধকার। তাজ পড়াশোনা করতে পারে না, কোনো জায়গায় চলতে পারে না, ভবিষ্যৎ নিয়ে নিজ পায়ে দাঁড়াতেও পারবে না। তাই রাজের দাদা তাজের নামে সম্পত্তির পরিমাণ একটু বেশি রাখে। ব্যবসা থেকে আসা টাকা কিছুটা তাজের নামে ব্যাংকে ট্রান্সফার করে। রোহিণীর মৃত্যুর পর তাজ এসাইলেম বড় হয়। সপ্তাহে সপ্তাহে তাজের সাথে তার পরিবার দেখা করে যায়। বাড়িতে কখনো আসেনি বলে মায়া বা কেউ জানতে পারে না যে রাজের কোনো ভাই তাজ আছে। বীরকে গুলি করার দিন তাজ কিভাবে ওই রাস্তায় আসে এটা কেউ জানে না। তবে তাজের শরীরে ড্রাগ পাওয়া যায়। প্রতিবন্ধী হয়ে কখনো সে নিজে থেকে বন্ধ ঘরের ড্রাগ নিতে পারবে না। এটার জন্য অন্য কেউ দায়ী, এমনটাই ধারণা রাজের। তবে এই খুনি মায়া নয়, আসল খুনি তো সে যে তাজের শরীরে ড্রাগ পুশ করে। শুধু তাই না, রাজের উদ্দেশ্য এখন কে সে যে তার দাদা, মা ও ভাইকে খুন করেছে এটা জানতে চায়। তাকে কঠিন শাস্তি দিবে রাজ। বীরকে মায়া গুলি করার সময় রাজ সেখানে আসে। তাজের জন্যই তার ছুটে আসা। কিন্তু বীরের গাড়িতে মায়াকে দেখে সবকিছু ক্লিয়ার হয় রাজের। বীরকে শ্যুট করার সময় রাজ নিজেও চোখ বন্ধ করে। এটা রাজ চায়নি। হাজার হোক মামার দিকে তাকিয়ে। মায়া চলে যাওয়ার পর রাজ তার লোকদের ডেকে বীরের লোকদের সাহায্য করে। বীরকে হসপিটালে নিয়ে যায়। বীর বাড়াবাড়ি করলে রাজ ওর মামার সাথে কথা বলে বিদেশে পাঠিয়ে দেয়।
দেশে আসতে মানা করে, কিন্তু তারপরও বীর চলে আসে নিউজ দেখে। রাজ এগুলো ভেবে আবার বলে, এতদিন আমি সব জেনেও না জানার অভিনয় করেছি, তার একটাই কারণ, মায়াবতীর আসল সত্যি প্রকাশ হয়ে যাবে। আর আসল সত্যি প্রকাশ পেলে যেভাবেই হোক ছোট মাকে শত্রুরা খুঁজে বের করবে। কে ওই লোক যে আমার মা, দাদু আর ভাইকে খুন করেছে এটা ছোট মা জানে। ছোট মার কাছে সব প্রমাণ আছে। আমার তো মনে হয় আপনার ছোট কাকি আছে এর ভিতরে, না হলে আপনাকে বলল কিভাবে যে বীর মায়ার প্রতি আসক্ত? হুম, ছোট কাকি জানে, তার কারণ ছোট কাকি চায় যারা আর আমি এক হয়ে যাই। তাই ছোট কাকির উদ্দেশ্য ছিল বীরের সাথে মায়াবতীকে নিয়ে বদনাম করা। আমাকে কাকি উস্কাতে থাকে, আমিও তখন কাকির তালে তালে তাল মিলিয়ে বলেছিলাম ওদের ফলো করতে। আর মায়াবতী যখন বের হয় তখন মায়াবতীর পেছনে লোক লাগিয়ে রেখেছে কাকি, যাতে জানতে পারে ওরা কোথায় দেখা করছে, কিন্তু যারাকে পাঠাবে এটা বুঝতে পারিনি। কিন্তু কাকির সাথে এমন নাটক করার মানে কি? কারণ সেই আমার একমাত্র চাবিকাঠি। টাকার লালসায় কাকি সব করতে পারে। শত্রুপক্ষের সাথে হাত মেলাতে তার 2 সেকেন্ড লাগবে না। শত্রুপক্ষ কে এটা আমাকে কাকি বলে দিতে পারবে, তার জন্য একটু সময় লাগবে। ড্রাইভ করতে করতে ফ্রন্ট সিটে আয়নার দিকে তাকায় মায়া। যারা মেয়েটিকে দেখে আজ তার খারাপ লাগছে। মেয়েটি বীরের প্রেমে পড়েছিল, মন থেকে ভালোবেসেছে বীরকে। তাই এবার মায়া চায়নি বীরকে মারতে। যারা বীরকে টেনে টেনে মেলার মেলার এই মাথা থেকে ও মাথা ঘুরতে থাকে, তার উপর দেশি 3 পিস পরে। তখনই যারার চোখে দেখা যায় বীরের প্রতি ভালোবাসা। মায়া তখনই চেয়েছিল বীর বেঁচে থাকুক, শুধুমাত্র যারার জন্য বেঁচে থাকুক। বীরের প্রতি যারার ভালোবাসাকে সম্মান জানিয়েছিল মায়া, সেও যে রাজকে মন থেকে ভালোবাসে। কিন্তু যারার ভাগ্য তার ভালোবাসার পরিপূর্ণতা ছিল না। মেয়েটি কারো জীবন নষ্ট করতে চেয়েছিল। অবশেষে কোনো ব্যর্থ প্রেমিকের ছোঁয়া পেয়ে নিজে থেকে ভালো পথে এসেছিল, কিন্তু ভাগ্য তাকে সুখে রাখেনি। হয়তো এটাই যারার নিয়তি। খাটিয়ার করে সাদা কাপড়ে মুড়িয়ে রাখা হয়েছে বীরকে। এই লাশের আশেপাশে বসে আছে বীরের আত্মীয়। বীরের বাবা মা জানতে পেরেছে তাদের ছেলে আর নেই, কিন্তু তারা আজকে আসতে পারবে না। টিকিট পাওয়া তো মুখের কথা না। বীরের মা অজ্ঞান হয়ে যাচ্ছেন বারবার। কোনো মতে তাকে সামলাচ্ছেন বীরের বাবা। আজ সবার শরীরে সাদা কাপড় দেওয়া। যারা একটি সাদা সালোয়ার কামিজ পরে মাথায় কাপড় দিয়ে বিধ্বস্ত হয়ে বসে আছে বীরের লাশের পাশে। অনেকক্ষণ কান্নাকাটি করেছে। পুরো রাস্তা বীরের মাথা তার কোলে করে নিয়ে এসেছে। জীবিত বীরকে এভাবে নিজের সাথে মেশাতে না পারলেও মৃত বীরকে নিজের সাথে মিলিয়ে নিয়েছিল সে। বীরকে স্পর্শ করলে যারার নিজের কাছে অদ্ভুত ভালো লাগতো। বীরকে খাটিয়ার করে নিয়ে যেতে থাকে বাড়ির ছেলেরা। মালিনী হাউমাউ করে কান্না করছে বীরের জন্য। কোনো মতে মালিনীকে আটকিয়ে আছে সোনালি। যারার বাবা মা এসেছে আজ, তারাও যারার পাশে বসে আছে। যারা যে বীরকে ভালোবেসেছিল এটা যারা নিজে তাদের জানিয়ে দেয় আগে। আজ মেয়ের মন ভাঙ্গার দেখে সহ্য করতে পারছে না যারার বাবা মা। সাজগোজ করে নিজেকে সাজিয়ে রাখা মেয়েটা আজ কান্না করে নিজের করুণ অবস্থা করে রেখেছে। মানতে কষ্ট হয় বাবা মায়ের।